এবার আমরা দেখব হচ্ছে cos থিটা ইকুয়াল টু -1 হলে থিটার মান কত হয়, রাইট? cos থিটা ইকুয়াল টু -1 হওয়া মানে কি, যে ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটা ইকুয়াল টু -1 হওয়া, অর্থাৎ ভূমি এবং অতিভুজের অনুপাত হতে হবে -1। তাহলে দেখো অতিভুজ তো কখনো নেগেটিভ হতে পারে না, অতিভুজ কখনো নেগেটিভ হয় না, এটা জানি আমরা। বাট তাহলে ভূমি কোথায় কোথায় মাইনাস হয়, মানে x এর মান কোথায় কোথায় মাইনাস হয়। তো x এর মান কেবলমাত্র এখানে মাইনাস হয়, এখানে কোন দিক দিয়ে আসা যায়, এদিক থেকে আসলে প্লাস পাই, এদিক দিয়ে আসলে মাইনাস পাই। তাহলে আমরা পাইলাম হচ্ছে প্লাস মাইনাস পাই। থিটার মান যখন প্লাস মাইনাস পাই তখন ভূমি আর অতিভুজ সমান এবং ভূমি নেগেটিভ। আবার দেখো যদি আমরা এই পাক ঘুরিয়ে আবার এখানে আসি তাহলে কত হলো 2 পাই প্লাস পাই মানে 3 পাই, তাহলে প্লাস মাইনাস 3 পাই আসবে তোমার হচ্ছে আরেকবার প্লাস মাইনাস, কেন এদিকে করলে প্লাস 3 পাই, এদিকে যদি ঘুরে এখানে আসি তাহলে হচ্ছে -3 পাই, তারপর প্লাস মাইনাস 5 পাই ইত্যাদি। তাহলে এটা সাধারণ আকৃতি কি হবে, সাধারণ আকৃতি থিটা ইকুয়াল টু হচ্ছে টুয়াইস n প্লাস 1 ইনটু পাই। n এর মান তুমি 0 বসাও তাহলে পাবা পাই, 1 বসাও পাবা 3 পাই, 2 বসাও 5 পাই, -1 বসাও, -1 বসালে পাবা -পাই, -2 বসালে -3 পাই, -3 বসালে -5 পাই। এটা হচ্ছে সাধারণ আকৃতি। তাহলে cos থিটা ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 ইনটু পাই। তাহলে cos থিটা ইকুয়াল টু -1 হলে আমরা থিটার মান পাইলাম। এবার দেখব আমরা sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে, তো এটা কিভাবে চিন্তা করব। sin আলফা, মনে করো এই কোণটা হচ্ছে আলফা, ওকে। দেখো sin এর মান এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, এই কোণটা যদি আমরা নিই তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটা কত হবে পাই মাইনাস আলফা। তাহলে এই x অক্ষের ধনাত্মক দিক থেকে এই দুইটা সরলরেখায় যতভাবে আসা যায় ততগুলো সমাধান বিদ্যমানের। তাহলে শুরু করি। প্রথমত হচ্ছে একটা আলফা, তাহলে থিটার মান আলফা হওয়া সম্ভব। আবার এখান থেকে এখানে যদি আসি তাহলে এটা আসবে তোমার হচ্ছে পাই মাইনাস আলফা। ঘূর্ণন যদি দিতে বার করি আমরা তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 2 পাই প্লাস আলফা, তাহলে 2 পাই প্লাস আলফা। আবার কি হবে, এখান থেকে এখানে আবার 2 পাই এর সাথে আবার এটা যোগ হবে, তার মানে দেখো 2 পাই এর সাথে এটা একবার যোগ, 2 পাই এর সাথে এটা একবার যোগ, তাহলেই কিন্তু তোমার ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। তাহলে এটা 2 পাই এর সাথে যোগ করলে 3 পাই মাইনাস আলফা। আবার যদি 2 পাই যোগ করি 4 পাই প্লাস আলফা, আবার 2 পাই যোগ করলে 5 পাই মাইনাস আলফা। তাহলে এটা জেনারেল আকৃতি কি দেখো, 1 পাই 0 পাই 2 পাই 3 পাই 1 পাই 3 পাই 5 পাই 0 পাই প্লাস আলফা, 2 পাই প্লাস আলফা, 4 পাই প্লাস আলফা। আবার দেখো এখানে 1 পাই 3 পাই 5 পাই সবই আছে, ওকে। তাহলে থিটা ইকুয়াল টু আসলে n পাই। এখন এর সাথে যে আলফাটা যুক্ত হচ্ছে, আলফাটা প্লাস মাইনাস আকারে যুক্ত হচ্ছে, রাইট। এখন এটা কখন প্লাস মাইনাস হচ্ছে, কখন প্লাস হচ্ছে, কখন মাইনাস হচ্ছে, যখন লক্ষ্য করো এখানে পায়ের সহগগুলো যখন জোর তখন হয় প্লাস। তার মানে এটাকে সাধারণ আকারে আসলে লিখতে পারি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। n এর মান যদি আমাদের জোর হয় তাহলে এই আকৃতির জিনিস থাকবে, n এর মান যদি বিজোড় হয় তাহলে এই আকৃতির জিনিস পাবো আমি। n এর মান যদি 3 বসাই তাহলে 3 পাই -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস আলফা, তাহলে n পাই মাইনাস আলফা। ক্লিয়ার? তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে ঘটনাটা ঘটবে এটা, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। ক্লিয়ার? তাহলে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে যা হবে, cosec থিটা ইকুয়াল টু cosec আলফা হলেও তাই হবে। এবার tan থিটা ইকুয়াল টু tan আলফা করব। হ্যাঁ, tan থিটা কোথায় কোথায় পজিটিভ সেটা চিন্তা করো। tan থিটা ইকুয়াল টু tan আলফা নিব। তাহলে দেখো এখান থেকে এই কোয়াড্রেন্টে হতে পারে, এই কোয়াড্রেন্টে হতে পারে, দ্যাট ইজ আলফা, দ্যাট ইজ আলফা, দ্যাট ইজ আলফা। সো থিটার মান সরাসরি আলফা হতে পারে, আবার কি হতে পারে পাই প্লাস আলফা, পাই প্লাস আলফা। অথবা আমি এদিক থেকে যদি ঘুরি, এদিক থেকে ঘুরলে কি হবে মাইনাস পাই প্লাস আলফা। আবার যদি দুইবার করে ঘুরি তাহলে এর সাথে আমি কি করব 2 পাই করে যোগ করে দেব। দেখো এটা, দেখো এটার সাথে যদি আমি এই যে দেখো এখান থেকে এইটুকু তো আলফা,
আবার আমি এখান থেকে এক পাক ঘুরিয়ে এখানে আসলে 2 পাই প্লাস আলফা, দ্যাট মিনস এটার সাথে দেখো 2 পাই প্লাস আলফা, এটার সাথে যোগ করে দিলে কত আসবে? 2 পাই যুক্ত করলে 3 পাই প্লাস আলফা। তাহলে আর এখানে যোগ করতে হবে -2 পাই, তার কারণ এই দিক থেকে আমি করতে পারি। তাহলে -3 পাই প্লাস আলফা, এটাও হতে পারে ঘড়ি কাটার দিকে যদি ঘড়ি, রাইট? তাহলে সর্বসাকুল্যে আসলে যে জিনিসটা আসতেছে আমাদের জেনারেল আকৃতিটা কি আসতেছে? থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। দেখো n এর মান তুমি 1 বসাও, পাই প্লাস আলফা, দ্যাট মিনস এইটা পাবা। n এর মান -1 বসাও, পাই প্লাস আলফা পাবা। এবার 2 বসাও, কত পাবা? 2 পাই বসালে 2 পাই প্লাস আলফা, 2 পাই প্লাস আলফা। -2 বসাও, -2 পাই প্লাস আলফা। কিভাবে দেখো? -2 পাই প্লাস আলফা কি করে হচ্ছে? এটা যদি আলফা হয় -2 পাই মানে কি জানো? এখান থেকে এইটুকু ঘড়ি কাটার দিকে গুণন -2 পাই, আবার এই রেখাতে আসতে হবে, দ্যাট মিন্স এইটুকু ঘড়ি কাটার বিপরীতে করলো, দ্যাট মিন্স প্লাস আলফা। তাহলে -2 পাই প্লাস আলফা, তার মানে কি আমার আরো একটা আসতে পারে যে -2 পাই প্লাস আলফা। অতএব থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। আমাদের প্রত্যেকটা মোটামুটি সাইন কস টেন কট সেক কোসেক এগুলো প্রত্যেকটার 0 1 তারপরে +1 -1 আলফা এগুলো হয়ে গেল, রাইট? এবার আমরা 2-4টা অঙ্ক করি নাকি? আমাদের টার্গেট কি? যে সূত্রগুলো আমরা জানি সেই সূত্রগুলোতে কনভার্ট করা। ত্রিকোণমিতিক যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, হয় আমার টার্গেট থাকবে sin θ = 0 নিয়ে আসা, cos θ = 0 নিয়ে আসা, tan θ = 0 নিয়ে আসা, sin θ = sin আলফা নিয়ে আসা, cos θ = cos আলফা নিয়ে আসা, cot θ = cot আলফা নিয়ে আসা, এরকম আর কি। sin θ = 1, sin θ = -1 যা আসবে আর কি। আমরা যে কটা সূত্র জানি সেই সূত্রে তোমাকে নিয়ে আসা টার্গেট করতে হবে, রাইট? তো আমরা প্রথমত একটা টাইপের অঙ্ক নিচ্ছি, সেটা হচ্ছে a cos θ প্লাস b sin θ এটা ইকুয়াল টু c। এই আকৃতির অঙ্কের সমাধান কি হবে? সাধারণ সমাধান। তো আমাদের টার্গেট থাকবে আমাদের জানার সূত্রে নিয়ে আসা। আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এই আকৃতির যদি কোনো জিনিস থাকে এবং তোমরা এটা জানো যে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা এই জিনিসটাকে এখানে কজের যদি কোনো একটা টার্ম তুমি নিয়ে আসতে পারো, তো এটা যদি এই দুটো জিনিস a আর b যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি বোঝায় বা ভূমি লম্ব বোঝালো, নো প্রবলেম। তাহলে আমরা ধরে নিলাম এটা ভূমি বোঝায় কোনো একটা সমকোণী ত্রিভুজের এবং b একটা লম্ব বোঝায়, দ্যাট মিন্স এটা আলফা ধরলাম, ওকে? এটা আলফা কোণ ধরলাম। তাহলে এটা কি হবে? √a² প্লাস b²। এটা তো কখনোই নেগেটিভ হতে পারে না, এটা সবসময় পজিটিভ, রাইট? এখন আসো, তাহলে আমি এখান থেকে cos আলফা = লিখতে পারি ভূমি বাই অতিভুজ, আর sin আলফা = কি লিখতে পারি? b/√a² প্লাস b²। এখন দেখো, আমি এই জিনিসটাকে যদি এই আকারে নিয়ে আসতে চাই, তাহলে উভয় পক্ষকে এই দুটার বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই আকৃতির যত প্রবলেম থাকবে সব অঙ্কের ক্ষেত্রে এই দুটার বর্গের যোগফলের বর্গমূল দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করে যদি আমি গোটা দেশকে তাক লাগিয়ে দিই, তাহলে a/√a² প্লাস b² ইন্টু cos θ প্লাস b ডিভাইডেড বাই √a² প্লাস b² ইন্টু sin θ ইকুয়াল টু c ডিভাইডেড বাই √a² প্লাস b²। এখন আসি, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো? a/√a² প্লাস b² কে লিখতে পারবো cos আলফা। তাহলে cos আলফা ইন্টু cos θ প্লাস sin আলফা ইন্টু sin θ, এটা ইকুয়াল টু, এটা এখনো জানি না, এটা পরে লিখছি, হ্যাঁ, a² প্লাস b²। এবারে বলো এই জিনিসটা কি লেখা যায়? এটা মানে cos অফ θ মাইনাস আলফা, দিস ইকুয়াল টু, এখানে যে ফর্মে আসবে ডান পাশের এই ডিজিটটাকে সেই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসতে হবে। c/√a² প্লাস b², এটাকে লিখবা তুমি মনে করো cos β, যেখানে তোমাকে বলে রাখলাম যে cos β ইকুয়াল টু c ডিভাইডেড বাই √a² প্লাস b²। যদি এটার মান জানা থাকতো, সে 1/2 আছে এখানে, তাহলে আমি লিখতাম cos π/3। যদি এখানে থাকতো √3/2, লিখতাম cos π/6 বা 30 ডিগ্রি, রাইট? এখানে যেহেতু মান জানা নেই, এই জন্য cos ধরে নিলাম আমি। এখানে যদি এরকম আসে 4/5, তাহলে cos β ধরবা, কারণ 4/5 এর cos এর নির্দিষ্ট কোনো মান জানা নাই তোমার। এবারে বলো cos θ = cos আলফা টাইপ, অতএব θ ইকুয়াল টু কি হয়? টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা। আলফা মানে কি? বেটা, রাইট? অতএব θ ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস
বিটা প্লাস আলফা। ক্লিয়ার? এই হচ্ছে সাধারণ সমাধান। এখানে অবশ্যই একটা নোট দেওয়া উচিত, যেখানে n বিলংস টু z, n বিলংস টু z, অর্থাৎ n এর মান শূন্য সহ যে কোনো অখণ্ড সংখ্যা। এখানে অবশ্য সাইন আলফা এবং কজ আলফার মান কোন কোয়াড্রেন্টে বা কোথায় অবস্থান করে এটা বোঝা যায় a এবং b এর মানের উপরে। দেখা গেল a এর মান মাইনাস আছে, তার মানে কজ নেগেটিভ। কজ নেগেটিভ মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে হতে পারে, থার্ড কোয়াড্রেন্টে হতে পারে। দেখা গেল এখানে b এর মান নেগেটিভ, দ্যাট মিনস সাইন আলফা কোথায় অবস্থান করবে, হয় থার্ড কোয়াড্রেন্টে নয়তো বা ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা বুঝলাম। তাহলে এই আকৃতির যত অঙ্ক আছে সব এভাবে করা যাবে। ওকে, এবারে এই টাইপের একটা প্রবলেম করি আমরা। cos x plus √3 sin x equal to √2। এই প্রবলেমটা করব, সেটা হচ্ছে ব্যবধি ছাড়া, x এর কোনো কন্ডিশন আমি এখানে দিলাম না। তাহলে এই আকৃতির অঙ্কটা কিন্তু এরকম, দেখো a cos x plus b sin x এটা ইকুয়াল c, এই আকৃতি, রাইট? প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুটা সহগের বর্গের বর্গমূল দ্বারা ভাগ করা। দ্যাট মিন্স অতিভুজ দ্বারা ভাগ করছি কিন্তু আমরা। তাহলে এখানে 1 আর √3 বর্গের যোগফল 4 বর্গমূল 2, তাহলে অতএব 1/2 cos x প্লাস √3/2 sin x ইকুয়াল টু, এটাকে 2 দ্বারা ভাগ করলে 1/√2। আমি মনে করো এই অঙ্কটাকে cos ফরম্যাটে নিয়ে যাই। আমাদের দেশের স্টুডেন্টদের মধ্যে একটা ভুল ভ্রান্তি আছে, কিন্তু দেখা গেল অ্যানসার একরকম আছে, তোমার সাথে অ্যানসার আরেক রকম আসে, বিট্রে করে। তখন আমাকে অনেক স্টুডেন্টস এসে জিজ্ঞাসা করে, ভাই বইয়ের অ্যানসার সাথে মিললো না। আমি বললাম যে তুমি কি কনফিডেন্স আছে তোমার এটা সঠিক? ভাই হ্যাঁ সঠিক, তাহলে তুমি সঠিক। কি কারণে? দেখো আমি এটাকে cos ফরম্যাটে যদি নিয়ে যাই তাহলে এক প্রকারের অ্যানসার আসবে, সাইন ফরম্যাটে নিয়ে গেলে আরেকটা অ্যানসার আসবে, রাইট? বাট নির্দিষ্ট ব্যবধি যখন দেওয়া থাকবে, ব্যবধির মধ্যে কিন্তু একই রকম অ্যানসার আসতে হবে। তাহলে 1/2 কে আমি cos ফরম্যাটে লিখলাম, cos π/3 মান 1/2, তাহলে cos x প্লাস sin π/3, sin π/3 sin x ইকুয়াল টু 1/√2। এটা এখনো লিখবো না, কারণ দেখি যে আমাদের এটা সূত্র ফেলানোর জন্য cos ফর্মে আসে নাকি sin ফর্মে আসে, রাইট? তাহলে এটা যদি আমরা লিখি, এখানে আসবে cos of x minus π/3 ইকুয়াল টু 1/√2 মানে cos π/4। cos ফর্মে আসলো। আমি যদি এটা sin এর ফর্মে নিয়ে যেতাম, তাহলে এখানে লিখতাম হচ্ছে sin √3/2, এখানে লিখতাম cos, এখানে হচ্ছে sin তোমার হাফ মানে 60 ডিগ্রি, π/3 আর কি। ওকে, π/6। তাহলে এখানে আসতো √3/2 মানে cosটা নিয়ে আসতাম, cos কত ডিগ্রি মান √3/2, 30 ডিগ্রি, π/6 নিয়ে আসতাম, তাহলে এখানে sin π/6 লিখতাম, এখানে cos π/6 লিখতাম, তাহলে আরেকটা সূত্র আসতো। তো যাই হোক, সেটা কোনো কথা না, কথা হচ্ছে কথার কথা। এই cos থিটা ইকুয়াল টু cos আলফা, cos থিটা ইকুয়াল টু cos আলফা। এটা থিটার মান আমরা জানি x minus π/3 ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস আলফা মানে π/4, যেখানে n বিলংস টু z। অতএব x ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস মাইনাস π/4 প্লাস π/3, যেখানে n বিলংস টু z। এটাই সাধারণ সমাধান। এখন ঘটনা হচ্ছে যে যদি তোমাদের এখানে এই রেঞ্জটা দিয়ে দিতাম, x এর ব্যবধি দিয়ে দিতাম এরকম -2 পাই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 পাই, তখন স্যাররাও শিখাইছে, আমিও শিখাই এটাই যে n এর মান 0 বসাবা, কারণ n এর মান শূন্য সহ যে কোনো অখণ্ড সংখ্যা। তোমরা যেটা করো যে n এর মান 0 বসাবা, +-1 বসাবা, +-2 বসাবা, +-3 বসাবা, যখনই দেখবা x এর ব্যবধি এই ব্যবধির বাইরে চলে যাচ্ছে তখন সেখানে থেমে যাবা, রাইট? তো আমি এটাও করাই, তবে আরেকটা জিনিস করাই, সে আমার x এর এই মানটা এই ব্যবধির মধ্যে থাকতে হবে। তাহলে n এর এক্সাক্ট কি কি মানের জন্য, আমি যদি প্রশ্ন করতাম n এর কোন কোন মানের জন্য এই ব্যবধির মধ্যে x থাকবে, এরকম ছোট্ট একটা প্রশ্ন, তাহলে আমি করতাম কি জানো, x এর মান যেহেতু এটা, আর আমাকে বলে দিয়েছে -2 পাই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 পাই, তাহলে আমি পজিটিভ মানের জন্য একবার নিই যে -2 পাই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু টুয়াইস n পাই প্লাস π/4 প্লাস π/3, ক্লিয়ার? ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 পাই, পাই দুই পক্ষ থেকে নাই, তাহলে -2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু পাই তো নাই হয়ে গেছে, টুয়াইস n প্লাস 1/4 প্লাস 1/3 মানে 7/12 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, এখানে থাকছে তোমার 2, তাহলে বা বিয়োগ করে দিই, -2 7/12 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2a ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 7/12, তাহলে এখানে আসে আমাদের বা -12 24 এর সাথে কত হয় জানো, 31 -31/12 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু টুয়াইস n
ইজ লেস দেন অর ইকুয়াল টু 12 জন্য 24 থেকে 7 বাদ দিলে কত হয় 17 17 ডিভাইডেড বাই 12 তো একবার 2 দ্বারা যদি ভাগ করে দিই -31 ডিভাইডেড বাই 24 is less than or equal to n is less than or equal to 17 divided by 24 এখন ঘটনা হচ্ছে যে n এর কোন কোন মানের জন্য এই ব্যবধির মধ্যেই আমার মানটা থাকবে এখন দেখো তুমি বলেছো n এর মান হবে সকল পূর্ণ সংখ্যা সেট আবার এখানে বলতেছো না -31/24 এর থেকে বড় হবে সমান হবে অথবা এর থেকে বড় হবে কিন্তু 17/24 এর সমান হবে অথবা এর থেকে ছোট হবে তো n এর মান তো ভগ্নাংশ হতে পারে না তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে 17/24 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা আছে 0 তাহলে n এর মান 0 একটা আর কি কি পূর্ণ সংখ্যা আছে -1 আছে -2 নি যদি নিই তাহলে বিপদ এই যে দেখো -31/24 মানে -1 পয়েন্ট সামথিং তাহলে এর থেকে বড় নিতে হবে দ্যাট মিন্স 0 আর -1 তাহলে এই ক্ষেত্রে যখন আমি এখানে প্লাস চিহ্ন ব্যবহার করে নিলাম তখন n এর মান আমার আসলো 0 আর -1 আর যদি মাইনাস চিহ্ন ব্যবহার করতাম তাহলে কি আসবে দেখো এখানে মাইনাস তাহলে এখানে লসাগু করলে কত আসতো π/3 π/4 তাই না তাহলে 3 4 12 তাহলে 4টা থেকে 3 বাদ দিলে 1/12 এখানে আসতো প্লাস 1/12 1/12 তাহলে এখানে আসতো 1/12 এখানে 1/12 এখানে আসতো 25/12 মাইনাস 25/12 এখানে আসতো 12 আসতো ওকে এবার 2 দ্বারা ভাগ করে দিলে 12 গুণ 24 25/24 আর একটা এখানে আসতো n এর মান 2 দ্বারা ভাগ করলে 23/24 ওকে এবার আবারো দেখো এটা হচ্ছে 23/24 0 পয়েন্ট সামথিং রাইট ওটা হচ্ছে ছোট নিতে হবে কিন্তু আবার পূর্ণ সংখ্যাও নিতে হবে এটাও মাথায় রাখতে হবে ঠিক আবার দেখো -25/24 এটা থেকে আবার বড় নিতে হবে -1 পয়েন্ট সামথিং এটা থেকে বড় নেওয়া যাবে তাহলে বড় নিলে আমার আসবে হচ্ছে -1 ওকে এখন দেখো তুমি যদি চেক করে দেখো n এর মান এখানে 0 বসাবো n এর মান 0 বসালে কত আসে x = π/4 + π/3 আবার আরেকটা আসবে π/3 - π/4 এখানে কত আসছে 7π/12 এখানে আবার কত আসছে π/12 এই দুটাই কিন্তু এই ব্যবধির মধ্যে আছে ওকে তার মানে এটাও নেওয়া যাবে এটাও নেওয়া যাবে n এর মান যদি 1 বসাইতাছে n এর মান 1 বসালে 2π + π/4 + π/3 অথবা আসতো তোমার or 2π - π/4 + π/3 তাহলে এটার যোগফল কত আসছে দেখো 2π এর থেকে অবশ্যই বড় হয়ে যাচ্ছে প্লাস আকারে আছে সুতরাং এটা নেওয়া যাবে না এটাও 2π এর থেকে বড় হয়ে যাবে π/3 - π/4 মানে π/12 দ্যাট মিন্স 2π প্লাস সামথিং এটা নেওয়া যাবে না তার মানে এটা গ্রহণযোগ্য না -1 বসে দেখো ঠিকই ওই ব্যবধানের মধ্যে আসবে তাহলে তুমি এখান থেকে n এর মান শেয়ার হয়ে যেতে পারো যে n এর মান এক্স্যাক্টলি দুইটা মানের জন্য এই ব্যবধির মধ্যে x এর মান পাওয়া সম্ভব ক্লিয়ার এবার একটা খুবই সুন্দর একটা প্রবলেম সেটা হচ্ছে যে cos θ + sin θ এটা √2 sin 2θ এই ধরনের একটা প্রবলেম আছে এই প্রবলেমটা করতে গিয়ে পোলাপান্ডা একটা জায়গায় ভুল করে সেই ভুলটা আমি তাদের ঘরে ধরিয়ে দিই প্রথমত এটা বর্গ করেও করে অনেকে অথবা এভাবে চিন্তা করে যে cos θ মানে √2 cos θ এর উপর স্কয়ার লিখতে পারি sin θ মানে √2 sin θ এর উপর স্কয়ার লিখতে পারি এটা √2 2 sin 2θ মানে কি 2 sin θ cos θ রাইট তাহলে বা এটাকে লিখতে পারি আমরা sin θ এর উপর √ এর উপর স্কয়ার ওই পাশ থেকে মাইনাস করে নিয়েছি -4 এর বর্গমূল 2 √2 sin θ √2 cos θ প্লাস √2 cos θ হোল স্কয়ার দিস ইকুয়াল টু 0 এবার দেখো a স্কয়ার - 2ab + b স্কয়ার এই সূত্র তো সবাই জানে তাহলে এখানে আমরা লিখতে পারি √2 sin θ - √2 cos θ দিস ইকুয়াল টু এরপর স্কয়ার - b স্কয়ার ইকুয়াল টু 0 অতএব √2 sin θ equal to √2 cos θ. That means √2 tan θ equal to 1. That means tan θ equal to 1. এখানে সবাই লিখে এটা equal to tan π/4 রাইট এখানে সবাই লিখে যে θ equal to nπ plus π/4 যেখানে n belongs to z কিন্তু এখানে হবে না এটা কারণ কি দেখো এখানে যে কাজটা হবে দেখো n এর মান যদি তুমি 1 বসাও that means π plus π/4 তাহলে কোন কোন কোঅর্ডিনেটে পড়ছে দেখো n এর মান যদি 0 বসাও π/4 এখানে
n এর মান যদি 1 বসাও পাই প্লাস পাই বাই 4 দ্যাট মিন্স এখানে, তাহলে এটা হচ্ছে পাই প্লাস পাই বাই 4 আর এখান থেকে এইটুকু হচ্ছে পাই বাই 4। আবার দেখো তুমি যদি এক পাক এখান থেকে ঘুরিয়ে আবার এখানে আসো দ্যাট মিন্স কয়টা পাই হলো দেখো 2 পাই প্লাস পাই মানে 3 পাই প্লাস পাই বাই 4 দ্যাট মিন্স 3 পাই প্লাস পাই বাই 4 দ্যাট মিন্স থার্ড কোয়াড্রেন্টে। ওকে, n এর মান যদি আমি 1 বসাই তাহলে পাই প্লাস পাই বাই 4, n এর মান যদি 2 বসাই 2 পাই প্লাস পাই বাই 4, তাহলে এখানে কি কি মান আসা সম্ভব দেখো আমি একটু দেখাই। n এর মান শুধু পাই বাই 4 হতে পারে, n এর মান যদি 1 বসাই তাহলে পাই প্লাস পাই বাই 4 হতে পারে। ওকে, n এর মান যদি 2 বসাই তাহলে 2 পাই প্লাস পাই বাই 4 হতে পারে, n এর মান যদি 3 বসাই 3 পাই প্লাস পাই বাই 4 হতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জায়গা থবার দুঃখ নাই, সরি দুঃখ থবার জায়গা নেই। পাই বাই 4 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এইটা মানে থার্ড কোয়াড্রেন্ট, এইটা মানে আবার ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা মানে আবার থার্ড কোয়াড্রেন্ট। বাট থার্ড কোয়াড্রেন্টে সাইন এবং কজ উভয় নেগেটিভ, তাহলে থার্ড কোয়াড্রেন্টের মানগুলো এখানে নেওয়া যাবে না। দ্যাট মিন্স n এর মান যখন তুমি বিজোড় বসাইছো সেই মানগুলো নেওয়া সম্ভব না। আবার যদি তুমি মাইনাস মান বসাই দেখো, n এর মান যদি -1 বসাও তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 4, রাইট? এটা কোন কোয়াড্রেন্ট? মাইনাস পাই প্লাস সামথিং, দ্যাট মিন্স এরকম মাইনাস পাই প্লাস সামথিং থার্ড কোয়াড্রেন্ট, তার মানে এটা গ্রহণযোগ্য না। আবার দেখো থিটার মান যদি -2 নাও -2 পাই প্লাস সামথিং, তার মানে এটা কোন কোয়াড্রেন্ট? -2 পাই এটা প্লাস সামথিং মানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন এবং কস উভয় পজিটিভ এবং যেটা মান নির্ণয় করা সম্ভব। তাহলে কেবলমাত্র n এর মান যখন আমার বিজোড় হচ্ছে সেগুলো আমার নেওয়া যাচ্ছে না, সেগুলোর জন্য √sin θ আর √cos θ এটা গ্রহণযোগ্য না। এই জন্য আমাদেরকে এখানে বলতে হবে n বিলংস টু z না, n এর মান 0 সহ যে কোনো জোড় পূর্ণ সংখ্যা। এখানে n এর মান 0 সহ জোড় পূর্ণ সংখ্যা। এই হচ্ছে অঙ্কের সলিউশন। তাহলে অঙ্কের ভুলটা কোথায় করে? n বিলংস টু z লিখে। ক্লিয়ার? এবারে এই সমাধান চ্যাপ্টারের একটা এমসিকিউ এর মধ্যে বলে দিই যেগুলো তোমাদের কত সুবিধা হবে আর কি। সেগুলো হচ্ছে মনে করো সে এমনি ছোট্ট একটা প্রবলেমে নিই যে sin θ ইকুয়াল টু 1 হলে থিটা এর সাধারণ সমাধান কোনটি? এরকম একটা প্রবলেম তোমাকে দিলাম। তাহলে মনে করো এই সময় এটা তোমার পরীক্ষার হলে গিয়ে মনে নাই, ক নম্বর অপশনে আছে তোমার হচ্ছে 4n + 1 × π/2, দেখা গেল খ নম্বরে আছে তোমার হচ্ছে 3n + 1 × π/2, এরকম দিলাম আর কি। গ নম্বরে দিলাম 4n - 1 × π/2, ঘ নম্বরে দিলাম নান অফ দিস। এটা কিভাবে চেক করবা? চেক করবা হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখানে n এর ইচ্ছা মতো একটা মান বসাবা, ইচ্ছা বাই খুশ ইকুয়াল টু যা ইচ্ছা তাই, রাইট? এমন মান বসাবা যেন এই মানগুলো ভিন্ন ভিন্ন হয়। সে n এর মান তুমি এখানে যদি 0 বসাও এখানে π/2, এখানেও π/2 হবে, কিন্তু এই মান বসানো যাবে না, n এর মান 0 বসানো যাবে না। n এর মান 1 বসাও, 1 বসালে কত হয়? 5π/2, দ্যাট মিন্স n এর মান যদি 1 হয় 5π/2 মানে হচ্ছে 450 ডিগ্রি, রাইট? বা 5π/2 লিখলে সমস্যা নাই। এবারে n এর মান এখানে 1 বসাইছি, 1 বসালে কত আসবে? 4π/2, 4π/2 মানে 2π, রাইট? n এর মান এখানে 1 বসালে এখানে আসবে কত? 3π/2। ওকে, এখন দেখো এই মানগুলোর যে মানটা আমার এই সমীকরণকে সিদ্ধ করবে সেটাই आंसर। এখন দেখো 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রির মান হচ্ছে 0, sin 360 ডিগ্রির মান 0, sin 5π/2, 5π/2 কোথায় অবস্থান করে দেখো, এভাবে তুমি শুধু ঘোরাবা, এই মনে করো 1π/2, 2π/2, 3π/2, 4π/2, 5π/2 এখানে, তার মানে 90 ডিগ্রি, দ্যাট মিন্স π/2। sin π/2 এর মান কত? 1, দ্যাট মিন্স 1 মিলে গেছে, তাহলে এটাই आंसर। তোমার কপালের নাম যদি সকাল হয় তাহলে খুব তাড়াতাড়ি প্রথমে মিলে যাবে, আর কপালের নাম যদি একটু গোপাল হয়ে যায় তাহলে মনে করো দ্বিতীয়টা তৃতীয়টা এগুলো চেক করে দেখতে হবে। 3π/2 মানে কি? 3π/2 মানে 1π/2, 2π/2, 3π/2 এখানে, মানে এই কোণটা -π/2, রাইট? sin -π/2 এর মান কত? -1, তোমার তো এখানে আছে +1, রাইট? তাহলে आंसर হবে এটা। তাহলে এইভাবে চেক করে তুমি দেখতে পারো এমসিকিউ आंसर করার জন্য। সমাধান চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক এরকম চেকিং এন্ড মেকিং পদ্ধতিতে করা যায়, যে n এর মান ইচ্ছামতো বসিয়ে আলাদা আলাদা কোণগুলো বের করবা,
ওই কোণগুলোর মধ্যে যে কোণটা আমাকে সিদ্ধ করবে সেই অপশনটাই তোমার অ্যান্সার। তাহলে সমাধান চ্যাপ্টার এখানে শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারে। ত্রিভুজের গুণাবলী মানে কি কি গুণ আছে ত্রিভুজের। তো এই ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারগুলো তোমরা অবশ্য অনেক সুন্দরভাবে করেছো, যে এইটা যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, এখানে বেশ কয়েকটা রুল আছে, সেটা হচ্ছে সাইন রুল, কোসাইন রুল, এগুলো। তো দেখো যে এটা যদি এ কোণ, এটা হচ্ছে বি কোণ, এটা সি কোণ। এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে তোমরা স্মল এ দ্বারা প্রকাশ করো, বি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে স্মল বি দ্বারা প্রকাশ করো, সি কোণের বিপরীত বাহুকে স্মল সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘটনাটা হলো যে ঘটনা এটার ক্ষেত্রে তোমরা জানো সাইন রুল, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। বাহুগুলোর দৈর্ঘ্য সব স্মল লেটারে আর কোণগুলো সব ক্যাপিটাল লেটারে। দিস ইকুয়াল টু টোয়াইস আর, এটা পরিবেশার্ধ, আরটাকে বলা হয় পরিবেশার্ধ। আর আমি বলি হচ্ছে কে, যে কোনো একটা ধ্রুবক মান কে। এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তো ঘটনা হলো যে এই সূত্রটা আমি ইউজ করবো বিভিন্ন ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কোসাইন সূত্র, এগুলো হচ্ছে ভেক্টর দিয়ে প্রমাণ করা যায়, এটা তোমরা জানো। যেমন আমি যদি এইটা এই কাজ করি যে এই মনে করো একটা ত্রিভুজ, এটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, এই এদিকে একটা ভেক্টর চিহ্ন দিলাম, রাইট। দেখো একটা জিনিস চিন্তা করে যে এখানে আমি ভেক্টরের কিছু মানে এই যে তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটা হচ্ছে এ ভেক্টর যার মান হচ্ছে এ, এটা হচ্ছে বি ভেক্টর যার মান হচ্ছে বি, আর এটা হচ্ছে সি ভেক্টর যার মান হচ্ছে সি। আমি এখান থেকে যে কোনো একটা থেকে আমি সব প্রমাণগুলো করতে চাই, কোসাইন রুলগুলো। দেখো এখানে ত্রিভুজের যোগসূত্র নামে একটা সূত্র আছে ভেক্টরে, তোমরা জানো, বা যোগসূত্র ভেক্টরের, যে একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আরেকটা ভেক্টরের পাদবিন্দু মিলিত হলে তাদের অপর ভেক্টরটা লব্ধি নির্দেশ করে। দ্যাট মিনস এইটা প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এটা লব্ধি ভেক্টরের মান, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু তুমি লিখতে পারো সি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে আমি যদি এখানে করি যে বি ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে দিস ইকুয়াল টু সি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট আবার সি ভেক্টর প্লাস এ ভেক্টর, এইটা। তাহলে বা বি ডট বি মানে কি, বি এর মান cos 0 ডিগ্রি, দিস ইকুয়াল টু এটা যদি গুণ করি তাহলে সি ডট সি প্লাস সি ডট এ প্লাস এ ডট সি প্লাস এ ডট এ। তাহলে বি ডট বি মানে বি স্কয়ার, বি ইন্টু বি মানে বি স্কয়ার, cos 0 মান 1। তাহলে সি ডট সি একবারে লিখি সি স্কয়ার প্লাস এ ডট এ মানে এ স্কয়ার লিখি। আর তোমরা জানো যে ভেক্টরের ডটগুলো বিনিময় সূত্র মেনে চলে, সি ডট এও যা এ ডট সিও তাই। তাহলে আমি এখানে লিখি 2 ইন্টু এ ডট সি। মানে এ ডট সি মানে কি তোমরা জানো, দেখো এখানে একটা পি একটা ভেক্টর, এখানে কিউ একটা ভেক্টর, রাইট। যখন পি ডট কিউ তোমরা ফিজিক্সে শিখেছিলা যে পি ডট কিউ মানে হচ্ছে পি এর মান কিউ এর মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন। দ্যাট মিনস এটা যদি আলফা হয় কজ আলফা হয়, রাইট। এটাই তোমরা শিখো। বাট আমার প্রশ্ন হচ্ছে এই মধ্যবর্তী কোণ আলফাটা কিভাবে নির্ধারণ করো। দেখা গেল আমার পি ভেক্টরটা আছে এরকম, দ্যাট ইজ পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, ওকে, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। প্রশ্ন হচ্ছে এবারে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বলতে কি বোঝায়। তোমরা নিশ্চয়ই এই কোণটা নিবা না। আসলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় একটা বিন্দু থেকে দুইটা ভেক্টর বের হয়ে যেতে হবে, অথবা একটা বিন্দুতে দুইটা ভেক্টর এসে মিলিত হবে, এটা হচ্ছে তার মধ্যবর্তী কোণ। যেমন দেখো এই বিন্দু থেকে এই ভেক্টরটা বের হয়ে গেছে আর এই বিন্দুতে এই ভেক্টরটা প্রবেশ করেছে। বাট আমার কোশ্চেনটা কি, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় একটা বিন্দুতে দুইটা ভেক্টর এসে মিলিত হতে হবে, অথবা দুটা ভেক্টরই বের হয়ে যেতে হবে। যেমন দেখো এই ক্ষেত্রে এই বিন্দুটা থেকে এই ভেক্টরটা বের হয়ে গেছে, এই ভেক্টরটা বের হয়ে গেছে, সুতরাং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা। আবার এটা হতে পারতো, এই যে মনে করো এখানে মনে করো এই হচ্ছে একটা ভেক্টর পি, এটা প্রবেশ করলো এই বিন্দুতে, আরেকটা ভেক্টর হচ্ছে কিউ, সেটাও এই বিন্দুতে প্রবেশ করলো। তাহলে এদের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝাবে, দ্যাট মিনস এই কোণটা বোঝাবে, দ্যাট ইজ এটা হচ্ছে আলফা। এটা কেন এখানে কাজ করে দেখো, এ ডট সি আমি তোমাদের মানে পড়াতে থেকে অনেক দেখেছি, এ ডট সি মানে কি করে ফলাফল না জানো, এ ভেক্টর এইটা সি ভেক্টর এইটা, সুতরাং মধ্যবর্তী কোণ এইটা। কিন্তু কথা কি ছিল তোমাদের সাথে আমার, কথা ছিল হচ্ছে কথার কথা, যে
আমার দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝায় একটা বিন্দু থেকে দুইটা ভেক্টরই বের হয়ে যেতে হবে, রাইট? লক্ষ্য করে দেখো, বি বিন্দু থেকে এ ভেক্টরটা বের হয়েছে আর সি ভেক্টরটা প্রবেশ করেছে। ওকে, এটাকে আমাকে প্রবেশ না করে এটাকে বর্ধিত করে দিতে হবে। দ্যাট মিন্স একটা বিন্দু থেকে দুটা ভেক্টর বের করে দিতে হবে। তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝায়? বিন্দুটা থেকে দুটা ভেক্টর বের হয়ে যেতে হবে অথবা দুইটা ভেক্টরে প্রবেশ করতে হবে। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, বি ভেক্টর থেকে বি বিন্দু থেকে এ ভেক্টরটা বের হয়ে গেছে আর সি ভেক্টরটা প্রবেশ করেছে, কিন্তু আমাদের কথায় এরকমটা ছিল না। তাহলে এটাকে একটু বর্ধিত করে দিই। বর্ধিত করে দেওয়ার পরে এই কোণটা হবে হচ্ছে এ এবং সি এর মধ্যবর্তী কোণ, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই কোণটা যদি বি কোণ হয় তাহলে এটা হবে পাই মাইনাস বি। সো আমরা এখানে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু সি, এদের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের কোসাইন। মধ্যবর্তী কোণ কিন্তু বি না, এখানে হবে পাই মাইনাস বি। ওকে, তাহলে বা তোমরা বলবা ঠিক আছে, দিস ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস পাই মাইনাস বি থাকলে মাইনাস কস বি মাইনাস টোয়াইস এ সি কস বি। তাহলে এখান থেকে কস বি ক্যালকুলেট লেখা যাচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস সি এ। একবারে লিখলাম। হ্যাঁ, এই হচ্ছে কস বি এর কোসাইন মানে সূত্র আর কি, কোসাইন সূত্রের একটা পাইলাম। এখন দেখো এখানে যে কাজটা করেছি আমি, কস বি এর যখন সূত্র নিয়ে এসেছি তখন বি ভেক্টরকে আমি অপর দুটা ভেক্টরের যোগফল বা বিয়োগফল আকারে যাই হোক যেভাবে প্রকাশ করেছি। যদি তোমার কস সি এর প্রমাণ নিয়ে আসতে বলে তাহলে সি ভেক্টর ইকুয়াল টু লিখবা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তারপরে সি ডট সি করবা। যদি তোমাকে কস এ বের করতে বলে তাহলে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস সি ভেক্টর করে ডট গুণ করে দেবা। ক্লিয়ার? অবশ্যই অ্যান্সার আসবে। তাহলে কস এ এবং কস সি এর মানটা তোমাদের বের করার কাজ থাকলো। বাট সূত্রটা আসবে এরকম, cos a equal to b square plus c square minus a square divided by twice bc এবং cos c equal to আসবে a square plus b square minus c square divided by twice ab। এই হচ্ছে তিনটা হচ্ছে কোসাইন সূত্র, কোসাইন ফর্মুলা বলা হয় এই তিনটাকে। এখানে এই ভেক্টরগুলো দিয়ে আরেকটা জিনিস ব্যাখ্যা করা যায়, তোমরা এটা জানো অবশ্য। যেমন ভেক্টরের ব্যবহার অনেক জায়গায় আছে। যেমন তোমরা সামান্তরিক সূত্র যখন প্রমাণ করতে ভেক্টরে মানে ফিজিক্সে, যে এটা যদি পি ভেক্টর হয় এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এদের লব্ধির মান নির্ণয় করো, রাইট? লব্ধির মান কি হয় বের করো, এই সামান্তরিক অঙ্কন করে এর কর্ণটা হয় লব্ধি, দ্যাট ইজ আর ভেক্টর সে। তো এটাকে আমরা কিউ ভেক্টর লিখতে পারি। তো এখানে দেখো আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম আলফা। তাহলে আর ডট আর যদি করি তাহলে কিন্তু আমরা আর এর মান পাবো, কারণ আর স্কোয়ার পাবো। দিস ইকুয়াল টু তাহলে অবশ্যই পি প্লাস কিউ ভেক্টর ডট পি প্লাস কিউ ভেক্টর। তো আমি যদি এখানে আর ডট আর মানে কি আর স্কোয়ার, একটু আগে শিখেছি। এবার এখানে গুণ করে দেব পি ডট পি প্লাস পি ডট কিউ প্লাস কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ, বা আর স্কোয়ার ইকুয়াল টু পি ডট পি মানে পি স্কোয়ার, পি ডট এটা পরে লিখছি। এবার কিউ ডট কিউ মানে হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, প্লাস কিউ ডট পি কে পি ডট কিউ লেখা যায়, আমরা জানি ডট গুণ বিন সূত্র মেনে চলে। তাহলে এখানে আসবে 2 ইন্টু পি ডট কিউ। আমি এই জিনিসটা মনে রাখাই যে দুইটা ভেক্টরের লব্ধির বর্গ ভেক্টর দ্বয়ের মানের বর্গের যোগফল প্লাস 2 ইন্টু তাদের ডট গুণ, 2 ইন্টু তাদের ডট গুণ। ক্লিয়ার? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা মেকানিক্সে যে কি কাজ করে মানে বলবিদ্যার ম্যাক্সিমাম লব্ধি নির্ণয়ের অঙ্কগুলো এই উপলব্ধি করে করা যায় এই ভেক্টরের উপলব্ধি দিয়ে। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে তিনটা ভেক্টর, দ্যাট ইজ পি ভেক্টর, কিউ ভেক্টর এবং এটা হচ্ছে আর ভেক্টর। এখন যদি বলা হয় এদের লব্ধি কত, তো লব্ধি তো তোমরা বের করো বিভিন্ন উপাংশ টুপাংশ নিয়ে, রাইট? দিস ইজ এস ভেক্টর দি, দিস ইজ লব্ধি ভেক্টর এস। কিন্তু আমি এই ভেক্টরের উপলব্ধি দিয়ে এই তিনটা বলের লব্ধি বের করতে চাই। কিভাবে? আমরা জানি যেটা ভেক্টর, যেটা লব্ধি ভেক্টর সেটা অপর দুইটা ভেক্টরের যোগফলের সমান, দুইটা ভেক্টরের ক্ষেত্রে। তাহলে তিনটা ভেক্টরের ক্ষেত্রেও তাই। এইটা যদি লব্ধি হয়, লব্ধি ভেক্টর হয়, তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল হবে এই লব্ধি ভেক্টরের সমান। কারণ লব্ধি ভেক্টরের সংজ্ঞা হচ্ছে তাই যে ভেক্টরটা এই তিনটা ভেক্টর কোন একটা পয়েন্টে ক্রিয়া করলে যে কার্যকলাপ করত তাকে রিপ্লেস করে দিয়ে আরেকটা সমপরিমাণ সমান ভেক্টর আমরা যদি দিতে পারি,
দেন সেটা হচ্ছে লব্ধি ভেক্টর, রাইট? তাহলে এস ভেক্টর ইকুয়াল টু তাহলে কি হবে পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর। ক্লিয়ার? আমি যদি এখন এস এর মান বের করতে চাই, তাহলে এস এর মান বের করতে চাইলে এস ভেক্টর ডট এস ভেক্টর করতে হবে, দিস ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর ডট পি প্লাস কিউ প্লাস আর ভেক্টর। এখন আসি আমরা, অতএব এস ডট এস মানে কি এস স্কয়ার। এবার দেখো পি দ্বারা গুণ করলে পি ডট পি আসবে পি স্কয়ার, সরি এটা ইকুয়াল টু পি স্কয়ার আসবেই, প্লাস কিউ ডট কিউ এর সাথে একসময় কিউ স্কয়ার আসবেই, আবার আর ডট আর সমান সমান কি আসবে আর স্কয়ার আসবে প্লাস। এবার দেখো পি দ্বারা যখন কিউ কে গুণ করবা পি ডট কিউ আসবে, কিউ দ্বারা যখন পি কে গুণ করবা পি ডট কিউ আসবে, দুইটা পি ডট কিউ আসবে, দ্যাট মিন্স 2 ইনটু, এভাবে আমি লিখি আসলে পি ডট কিউ প্লাস কিউ ডট আর প্লাস আর ডট পি। এই হচ্ছে তোমার তিনটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য উপযুক্ত একটা সূত্র। দেখো আগের মতোই কিন্তু যে দুইটা ভেক্টরের জন্য লব্ধি বের করতে বলেছে, লব্ধি স্কয়ার ইকুয়াল টু ওই দুইটা ভেক্টরের মানের বর্গের যোগফল প্লাস 2 ইনটু তাদের ডট গুণন। এখানেও তাই, যে আমি যখন পি কিউ আর মানের তিনটা ভেক্টর নিচ্ছি, এই তিনটা ভেক্টরের লব্ধি স্কয়ার ইকুয়াল টু ওই তিনটা ভেক্টরের বর্গের যোগফল প্লাস 2 ইনটু তাদের ডট গুণন। আমি বলেছি তাদের ডট গুণন, তাদের ডট গুণন মানে পি ডট কিউ ডট আর না, তাদের ডট গুণন মানে দুইটা দুইটা করে ভেক্টর নিয়ে যতভাবে ডট গুণন করা যায়। দুইটা করে ভেক্টর কতভাবে নেওয়া যায়, পি কিউ নেওয়া যায়, কিউ আর নেওয়া যায়, আবার পি আর নেওয়া যায় বা আর পি নেওয়া যায়। ক্লিয়ার? অনুরূপভাবে চারটা ভেক্টরের লব্ধি তাহলে কি হবে, তাহলে ওই চারটা ভেক্টরের মানের বর্গের যোগফল প্লাস 2 ইনটু তাদের মধ্যে যতগুলো ডট গুণ করা সম্ভব। পাঁচটা ভেক্টরের লব্ধি কি হবে, পাঁচটা ভেক্টরের মানের বর্গের যোগফল প্লাস 2 ইনটু তাদের মধ্যে যত কি বের করা যায় ডট গুণ বের করা যায়। তার মানে তোমাদের মেকানিক্সের মানে স্থিতিবিদ্যার এরকম লব্ধি নির্ণয়ের যত প্রবলেম আছে সব প্রবলেম এভাবে করা যায়। ক্লিয়ার? তাহলে আমরা কোসাইন সূত্র শিখলাম, আর একটা শিখেছি আমরা সাইন রুল, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এবার এখান থেকে আরো কিছু জিনিস প্রথমে শিখবো, সেটা হচ্ছে মনে করো এই হচ্ছে একটা বৃত্ত, ওকে এটা শেখার আগে আরেকটা জিনিস আগে শিখে নিই, ত্রিভুজের ক্ষেত্রফল আগে নির্ণয় করে নিই। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, মনে করো এ এই হচ্ছে একটা ত্রিভুজ এ বি এবং সি। আমি এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, উচ্চতা এটা ধরলাম এডি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি বিসি ইনটু উচ্চতা এডি। তো বিসি মানে হচ্ছে এ, আমরা জানি বিসি মানে এ কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য এ, এটা মানে বি আর এটা মানে হচ্ছে সি। তাহলে দিস ইকুয়াল টু হাফ ইনটু এ, এডিকে ইচ্ছা করে আমরা যে কোনো একটা বাহু দ্বারা এই বাহু বাদে এইটা অথবা এটা দ্বারা ভাগ করে দিই, তাহলে কি এ বি দ্বারা ভাগ করে দিলাম, তাহলে এ বি দ্বারা গুণ করে দেবো আমি সোজা হিসাব। কারণ কি জানো, এটা লম্ব, এটা 90 ডিগ্রি, লম্ব ডিভাইড বাই এটা অতিভুজ, দ্যাট মিন্স এই কোণের আমি সাইন লিখতে পারবো। তাহলে দিস ইকুয়াল টু হাফ ইনটু এ ইনটু এটা মানে কি এ বি মানে কি সি ইনটু সাইন বি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু এসি ইনটু সাইন বি, এটা লেখা যায়। এখন দেখো আমি যদি এখানে যে জিনিসটা আমি সারবর্ম টানতে চাই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু যে কোনো দুটো বাহুর গুণফল, যে কোনো বাহুর দৈর্ঘ্যের গুণফল এ ইনটু সি ইনটু এদের মধ্যবর্তী কোণের সাইন, এদের মধ্যবর্তী কোণের সাইন। অনুরূপভাবে যদি আমি এর উপর সম্পর্ক করতাম তাহলে আরেকটা সম্পর্ক আসতো। আমি যদি এটা না করে দেখা গেল এই এডিকে এসি দ্বারা ভাগ করলাম, সেক্ষেত্রে কিন্তু সাইন সি পাইতাম, তাহলে বি সাইন সি পাইতাম, রাইট? দ্যাট মিন্স দিস ইকুয়াল টু হাফ ইনটু, যদি এখানে আমি এ বি লিখি, এদের মধ্যবর্তী কোণের সাইন নেব সি, এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত সি। আমি যদি নিই হাফ অফ বি সি, বি এবং সি এর মধ্যবর্তী কোণ কত এ, দ্যাট ইজ সাইন এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে তিন ভাবে ভাগ মানে তুমি লিখতে পারো। আবার দেখো আমরা এটা শিখেছি a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c, দিস ইকুয়াল টু টুয়াইস r শিখেছি আমরা। তাহলে সাইন a ইকুয়াল টু কি লেখা যায়, সাইন a ইকুয়াল টু লেখা যাবে a বাই টুয়াইস r, সাইন b ইকুয়াল টু কি লেখা যায় b বাই টুয়াইস r, সাইন c ইকুয়াল টু কি লেখা যাবে c বাই টুয়াইস r। এখানে যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে ডেল্টা ইকুয়াল টু ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু এসি ইনটু বি ডিভাইড বাই টুয়াইস আর, এটা ইকুয়াল টু হাফ ইনটু এবি ইনটু সি বাই টুয়াইস আর, এটা ইকুয়াল টু হাফ ইনটু বিসি ইনটু এ বাই টুয়াইস আর। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু
কি হবে এ বি সি ডিভাইড বাই 4r, এখানেও ABC বাই 4r, এখানেও ABC বাই 4r, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু ABC ডিভাইডেড বাই 4r। এটা কোথায় কাজ করতে হবে জানো? এটা কোথায় কোথায় কাজ করবে? তোমাদের দেখা গেল একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবার তোমাকে বললো ত্রিভুজটির পরিবেশার্ধ কত। আমি তোমাকে বললাম যে একটি ত্রিভুজের একটা প্রবলেম দিলাম, হ্যাঁ, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য এরকম 3 একক, 5 একক এবং মোটামুটি ধরে নিলাম 7 একক। আমার প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজটার পরিবেশার্ধ কত? তাহলে পরিবেশার্ধ এবং ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। আমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র জানি, এটা ইকুয়াল টু √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। এটা তোমরা শিখেছো, 9 10 ছিল এটা। এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এটা। তাহলে কি আমরা লিখতে পারি না যে ক্ষেত্রফল ইকুয়াল টু a b c ডিভাইড বাই 4r? দ্যাট মিন্স হোয়াট ইজ ত্রিভুজের ক্ষেত্রফল? √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, this equal to abc divided by 4r। তুমি এটা ধরো a, এটা ধরো b বাহু, এটা তুমি ধরো c বাহু। এখন দেখো এখানে কি কি অজানা আছে তোমার। s মানে কি a প্লাস b প্লাস c বাই 2, দ্যাট মিন্স 3 আর 5 8, 8 7 15 বাই 2, তাহলে এখানে 15 বাই 2। তাহলে এখানে তোমার কি কি অজানা আছে দেখো। জানা আছে কি কি? s জানা, a জানা, b জানা, c জানা। a b c জানা, কি বের হয়ে যাবে এখান থেকে? r এর মানটা বের হবে। এটা আছে তোমার কাছে আননোন, এই মানটা বের হবে। দ্যাট মিন্স পরিবেশার্ধ আর ইকুয়াল টু সামথিং পাবা। এই সামথিংটা তোমরা বাসায় বের করবা। তাহলে দেখো তোমার যদি একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেখান থেকে পরিবেশার্ধ বের করতে বলতে পারে। কেন অন্তঃব্যাসার্ধ বের করতে বলতে পারে না? এবার আমরা অন্তঃব্যাসার্ধ বের করব। ওকে, এই যে মনে করো একটা বৃত্ত, এই হচ্ছে মনে করো একটা ত্রিভুজ। একটা ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শকারী বৃত্তকে বলা হয় অন্তবৃত্ত। দেখো এই অন্তবৃত্তের এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ, এটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ, দ্যাট ইজ স্মল r স্মল r স্মল r। এবং এটা হচ্ছে গোটা, এটা হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য ধরলাম, এটা a b c, b c এর দৈর্ঘ্য a, এটা b, এটা হচ্ছে c, এবং এটা ধরলাম অন্তঃকেন্দ্র i, এটা যোগ করে দিলাম। ওকে, এবার বলো এই গোটা ত্রিভুজটা 3টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। ABC ত্রিভুজের ক্ষেত্রফল ABC ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র BIC প্লাস ত্রিভুজ ক্ষেত্র CIA প্লাস ত্রিভুজ ক্ষেত্র AID। দ্যাট মিন্স ত্রিভুজ ক্ষেত্র ABC দিস ইকুয়াল টু 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, কারণ এই গোটা ত্রিভুজটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যোগফলের সমান। তাহলে দিস ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র BIC প্লাস ত্রিভুজ ক্ষেত্র CIA প্লাস ত্রিভুজ ক্ষেত্র AIB। এই ত্রিভুজের ক্ষেত্রকে আমরা ডেল দ্বারা প্রকাশ করলাম। দিস ইকুয়াল টু এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি হচ্ছে BC ইনটু উচ্চতা কত, এটা দিলাম D, এটা দিলাম E, এটা দিলাম F, ID প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি কত? CA, উচ্চতা কত? IE। আবার দিস প্লাস হাফ ইনটু AIB ত্রিভুজের ভূমি কত? AB ইনটু উচ্চতা কত? IF। দিস ইকুয়াল টু হাফ ইনটু BC এর মান কত? BC এর মান A, ID কত? ID মানে R প্লাস হাফ ইনটু CA এর মান B ইনটু IE কত? R প্লাস AB এর মান কত? AB এর মান স্মল c ইনটু হাফ না লিখলে তো মহাবড় পাপ হয়ে যাবে। হাফ ইনটু AB এর মান হচ্ছে c ইনটু IF এর মান R। তাহলে হাফ R কমন নেই বা R কমন নিয়ে যাও, R কমন নিলে কি হবে? A প্লাস B প্লাস C ডিভাইডেড বাই 2। হোয়াট ইজ A প্লাস B প্লাস C? A প্লাস B প্লাস C মানে হচ্ছে পরিসীমা, ত্রিভুজটার পরিসীমা। দ্যাট মিন্স s বাই, এটা হচ্ছে টুয়াইস s, পরিসীমা মানে হচ্ছে টুয়াইস s, আর ডিভাইড বাই 2 মানে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা প্রকাশ করি। তাহলে দিস ইকুয়াল টু r ইনটু s, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু RS। তাহলে আমরা দুইটা সম্পর্ক পাইলাম, ক্ষেত্রফল এবং পরিবেশার্ধের মধ্যে সম্পর্ক, ক্ষেত্রফল ও
পরিব্যাসার্ধ। এই দুটার মধ্যে যদি সম্পর্ক লিখি তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা কি লিখি এ বি সি ডিভাইডেড বাই 4r। এটা একটা সম্পর্ক। আর একটা কি পাইলাম আমরা ক্ষেত্রফল এবং অন্তঃব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ক্ষেত্রফল এবং অন্তঃব্যাসার্ধ এর মধ্যে সম্পর্কটা কেমন হবে? তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আর এস। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, এর অর্থ হচ্ছে ক্ষেত্রফল জানা। বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অর্ধ পরিসীমা জানা, সেক্ষেত্রে অন্তঃব্যাসার্ধ বেড়ে যাবে। আবার এখান থেকে পরিব্যাসার্ধ বের করা সম্ভব। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এই কাজগুলো করা যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে আর কি কি জিনিস থাকতে পারে দেখো। যেমন একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য মনে করো তোমাকে দিলাম 3, 5 এবং 7 এত একক। প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণ দুটি নির্ণয় করো। তাহলে ত্রিভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ মন দিয়ে নির্ণয় করো। ওকে, মন কথাটা লিখলাম না, যাই হোক এই হচ্ছে কাহিনী আমার। তো ঘটনা হলো আমি এখানে একটা ত্রিভুজ আঁকবো ইচ্ছা মতো, চোখ বন্ধ করে এগুলো 3, 5 আর 7 দেবো। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমি এখানে প্লেস করলাম। কথা হচ্ছে এইটা, আমাকে যদি বৃহত্তম কোণ নির্ণয় করতে হয়, আমরা ক্লাস 7 এ শিখেছিলাম এটা, যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ হয় বৃহত্তম, বৃহত্তম বাহুর বিপরীত কোণ হয় বৃহত্তর, রাইট? তাহলে এই 3টা বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা? এইটা 7। বৃহত্তম কোণ কোনটা? এইটা। তাহলে এই কোণটা বের করতে হবে, cos c বের করতে হবে। তাহলে আসে আমরা cos c ইকুয়াল টু cos c, একটু আগে কিন্তু আমি একটা সূত্র শিখাইছিলাম, কোসাইন সূত্র। কি সূত্র? যে cos যে কোণের কোসাইন নেব আমি, সেই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকবে তাদের বর্গের যোগফল। দ্যাট মিন্স 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস এর বিপরীত বাহু 7 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 3 ইনটু 5। দিস ইকুয়াল টু 3 3 9, 9 আর 25 মোটামুটি 34, 34 আর হচ্ছে মাইনাস 49। দ্যাট মিন্স মাইনাস হচ্ছে 15 নাকি, তাই তো হওয়া উচিত। ডিভাইডেড বাই এখানে আসতেছে 3 5 15 30। দিস ইকুয়াল টু মাইনাস হাফ। অতএব সি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ বের হয়ে গেছে, এটাই হচ্ছে বৃহত্তম, এই কোণটা হচ্ছে বৃহত্তম কোণ। এবার যদি ক্ষুদ্রতম কোণ বের করতে চাই তাহলে দেখতে হবে এই 3টা বাহুর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বাহু কোনটা। ক্ষুদ্রতম বাহু হচ্ছে এইটা, এর বিপরীত কোণ হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে cos a বের করতে হবে। cos a ইকুয়াল টু, এবার বলো a কোণের সাথে কোন দুটো বাহু লেগে আছে? এই দুটো বাহু। তাহলে এই দুটো বর্গের যোগফল হবে 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস বিপরীত বাহুর উপর স্কয়ার মানে 3 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 5 ইনটু 7। 25 25 আর 49 74 74, তাই তো নাকি? 74 থেকে 9 বাদ দিলে কত হয় জানো? 65 ডিভাইডেড বাই এখানে কত থাকছে? 5 7 35 দেখো না 70। তাহলে 5 দিয়ে কাটলে 5 13 65, 5 14 70। তাহলে cos a ইকুয়াল টু এটা, অতএব a কোণ ইকুয়াল টু cos ইনভার্স 13/14। এটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণ দুটো বের করা যায়। ক্লিয়ার? ওকে, এবার আমরা হচ্ছে সাইন রুল এবং কোসাইন রুলের অ্যাপ্লিকেশন দেখব বিভিন্ন অঙ্কে। প্রথম অঙ্ক হচ্ছে যে a sin a ইকুয়াল টু b sin b হলে কোন একটা ত্রিভুজে in any triangle, এভাবে যদি বলি আমরা in any triangle if এটা হয় a ইকুয়াল টু sin a sin a ইকুয়াল টু b sin b হলে ত্রিভুজটা কেমন হবে? ত্রিভুজটি কেমন হবে, অর্থাৎ ত্রিভুজটি সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি সমকোণী, এটা তোমাকে প্রুফ করতে হবে। তো আমাদের গিভেন ডাটা হচ্ছে a sin a ইকুয়াল টু b sin b। আমরা কিন্তু সবসময় সাইন রুলটা এখান থেকে এটা ব্যবহার করব। a বাই sin a ইকুয়াল টু b বাই sin b ইকুয়াল টু c বাই sin c ইকুয়াল টু k, এটা ব্যবহার করব। তাহলে আমরা যদি এটা ব্যবহার করি sin a মানে কত? sin a ইকুয়াল টু হবে a বাই k, তাহলে a ইনটু a বাই k ইকুয়াল টু b ইনটু sin b মানে কত? b বাই k, b বাই k, অতএব b বাই k সরি k কে কাটা যায়, তাহলে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার। তাহলে অতএব a ইকুয়াল টু b, a ইকুয়াল টু মাইনাস b হতে পারে না, কারণ a প্লাস b তো কখনো 0 হবে না, কারণ মানে ত্রিভুজের বাহুর যোগফল কখনোই শূন্য না।
তাহলে a ইকুয়াল টু b হওয়া মানে দুইটা বাহু সমান হওয়া। দুইটা বাহু যদি সমান হয় তাহলে এখান থেকে আমি একটাই সিদ্ধান্ত নিতে পারি যে a ইকুয়াল টু b। সুতরাং এই ট্রায়াঙ্গেলটা হবে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল। সিদ্ধান্ত নিলাম আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা একটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমরা আরেকটা প্রবলেম দেখব একই ধরনের, শুধু আমি এখানে লিখব হচ্ছে cos। যেমন এখানে দিলাম হচ্ছে cos a b cos b, যে in a triangle if a cos a equal to b cos b, what type of this triangle? তাহলে এখানে দেওয়া আছে a cos a equal to b cos b। তাহলে আমরা যেটা আসবে এখানে a মানে কি লিখবো আমরা? a মানে লিখতে পারবো k sin a। তাহলে k sin a cos a equal to k sin b into cos b। তাহলে k কে উভয় পক্ষে কাটে, উভয় পক্ষে যদি হাফ আর 2 নিই তাহলে 2 sin a cos a মানে sin twice a equal to sin twice b। এখানে দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। sin 2a equal to sin 2b হলে যেহেতু আমরা জানি কোণের মান 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 0 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ হতে পারে। তাহলে আমরা লিখতে পারি 2a equal to 2b, এটা হতে পারে। অথবা এটা ইকুয়াল টু আমরা যদি লিখতাম এরকম sin pi minus 2b, এটা হতো একই কাহিনী, কোনো চেঞ্জ নাই। তাহলে 2a equal to pi minus 2b হতো। তাহলে অতএব a equal to b হবে, অথবা এখানে আমরা লিখতে পারি 2a plus 2b equal to pi, অতএব a plus b equal to pi by 2। অতএব c কোণ ইকুয়াল টু কত? pi by 2, কারণ a plus b equal to pi by 2। তাহলে আমরা দেখলাম যে c কোণটা হবে 90 ডিগ্রি, আবার এই দুটোর যোগফল হবে হচ্ছে তোমার pi by 2, বাট a ইকুয়াল টু আবার কি? b। তাহলে এই শর্তে আমরা বলতে পারবো আইসোস্কেলস, আর c ইকুয়াল টু 90 ডিগ্রি মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। তাহলে এটাকে আমরা বলবো এই দুটো শর্ত সাপেক্ষে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের a cos a equal to b cos b হলে ত্রিভুজটি কেমন হবে? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এবার আমরা আরো কিছু প্রবলেম নেব। সেটা হচ্ছে যে মনে করো এরকম যে sin a divided by sin c, this equal to sin of a minus b divided by sin of b minus c। এইটা হলে দেখাও যে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার এরা সমান্তর শ্রেণীভুক্ত হবে। সমান্তর শ্রেণীভুক্ত হবে। এখন কথা হলো যে আমি এটাকে লিখতে পারি, দেখো এটা দেওয়া আছে sin, আমাকে দেখাতে হবে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর মানে কি? যেমন 2 4 এবং 6 এরা সমান্তর, কারণ এই দুটোর অন্তর্গত 2, এই দুটোর অন্তর্গত 2। পরপর দুটো পদের অন্তর যদি সমান হয় তখন তাদেরকে বলা হয় সমান্তর শ্রেণীভুক্ত। অর্থাৎ a b এবং c এই তিনটা জিনিস যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে a minus b equal to হবে b minus c, অর্থাৎ 2b equal to a plus c, এটা হতে হবে। অর্থাৎ তিনটা পদ যদি দেওয়া থাকে, তিনটা যদি ডিজিট দেওয়া থাকে বা অক্ষর দেওয়া থাকে, তাহলে মিডলের অক্ষরটা হবে অপর দুটোর গড় মানের সমান। আমাদের চেষ্টা থাকবে যে এটা সমান্তর শ্রেণীভুক্তের অর্থ হচ্ছে 2b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস c স্কয়ার নিয়ে আসা। এটা যদি আমরা নিয়ে আসতে পারি দেন আমরা বলতে পারবো a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার সমান্তর শ্রেণীভুক্ত। ক্লিয়ার? তাহলে নিয়ে আসি এখানে দেখি sin a কে লেখা যায় sin of pi minus b plus c ডিভাইডেড বাই sin c কে লেখা যায় pi minus a plus b, this equal to sin of a minus b divided by sin of b minus c। বা এবার দেখো sin pi থাকলে sin sin এ থাকে, that means sin of b plus c divided by sin of a plus b, this equal to sin of a minus b divided by sin of b minus c। এই দুটো যদি গুণ করি তাহলে এখানে আসবে, এই দুটোকে গুণ করে নিই, sin of a plus b into sin of a minus b এর সূত্র তোমরা জানো, sin স্কয়ার a minus sin স্কয়ার b, this equal to sin স্কয়ার b minus sin স্কয়ার c। এবার দেখো sin a মানে কি? a by k, a by sin a equal to b by sin b equal to c by sin c equal to k ধরা ছিল আমাদের। তাহলে এটা a by k মানে a স্কয়ার by k স্কয়ার minus b স্কয়ার by k স্কয়ার
ইকুয়াল টু বি স্কোয়ার বাই কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার সব কাটি, তাহলে অর্থাৎ থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অতএব বি স্কোয়ারের পাশে পার করো, সি স্কোয়ারের পাশে পার করো, হবে টু বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো টু বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার সমান্তর শ্রেণীভুক্ত হবে। ক্লিয়ার? তাহলে এটা একটা প্রবলেম হলো। এবার আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে যে যদি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার আমাদের সমান্তর শ্রেণীভুক্ত হয়, তাহলে প্রমাণ করতে হবে কট এ কট বি এবং কট সি হবে সমান্তর শ্রেণীভুক্ত। ওকে, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার সমান্তর শ্রেণীভুক্ত হলে কট এ কট বি এবং কট সি সমান্তর শ্রেণীভুক্ত হবে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এর অর্থ হচ্ছে আমাদের এরকম হবে যে টু বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ সমান্তর শ্রেণীভুক্ত মানেই হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হওয়া। যে এই তিনটা পদ যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে এটা হবে যে প্রথম দুটো পদের বিয়োগফল পরবর্তী দুটো বিয়োগফলের সমান হবে। যদি তাই হয় তাহলে আমাদেরকে নিয়ে আসতে হবে কট এ কট বি এবং কট সি সমান্তর শ্রেণীভুক্ত। তার মানে তোমাকে নিয়ে আসতে হবে cos a বাই sin a, cos b বাই sin b, cos c বাই sin c, এই তিনটা জিনিস সমান্তর শ্রেণীভুক্ত। অর্থাৎ তোমাকে নিয়ে আসতে হবে যে 2 cos b বাই sin b ইকুয়াল টু cos a ডিভাইডেড বাই sin a প্লাস cos c বাই sin c, এই জিনিসটা তোমাকে নিয়ে আসতে হবে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, এই b দের sin b কে তুমি লিখতে পারো b বাই k, sin a কে লিখতে পারো a বাই k, sin c কে লিখতে পারো স্মল c বাই k। দ্যাট মিন্স 2 cos b ডিভাইডেড বাই b ইকুয়াল টু cos a বাই a প্লাস cos c বাই c, এই জিনিসটা যদি নিয়ে আসতে পারো দেন তুমি বলতে পারবা cot a cot b এবং cot c সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে আমি এখান থেকে এই জিনিসটা নিয়ে আসতে চাই। তাহলে cos b নিয়ে আসার জন্য তোমাকে যে চিন্তাটা করতে হবে cos b এর সূত্র চিন্তা করতে হবে। cos b ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ca, এই জিনিসটা চিন্তা নিয়ে আসতে হবে মাথায়। দেখো এই সূত্রগুলোর ব্যবহার যে যত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তত সুন্দরভাবে অ্যানসার করতে পারবে। তাহলে আমি একটা কাজ করি, এখানে উভয় পক্ষ থেকে b স্কয়ার বিয়োগ করি, তাহলে b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, রাইট? দেখো cos b সূত্রের লব চলে এসেছে, হরে কি আছে 2ca, উভয় পক্ষকে আমরা 2ca দ্বারা ভাগ করে দিই, তাহলে b স্কয়ার ডিভাইড বাই 2ca ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ca, তাহলে বা b স্কয়ার ডিভাইড বাই 2ca ইকুয়াল টু cos b। আমার মোটামুটি চলে এসেছে, বাট আমার টার্গেট হচ্ছে cos b বাই b নিয়ে আসা। এখন যদি উভয় পক্ষকে b দ্বারা ভাগ করে দিই, 2 এর পাশে গুণ করে দিই, তাহলে b বাই ca ইকুয়াল টু 2 cos b ডিভাইড বাই b। দেখো আমি এই জিনিসটা কিন্তু পেয়ে গেছি। তাহলে বা এবারে এই জিনিসটাকে আমাকে নিয়ে আসতে হবে cos a বাই a প্লাস cos c বাই c। লক্ষ্য করো তোমাদের একটা ওই বাহুর দৈর্ঘ্যের সূত্র ছিল ত্রিকোণমিতিতে, ত্রিভুজের গণমিতিতে b ইকুয়াল টু c cos a প্লাস a cos c, এটা ছিল। তাহলে b এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে c cos a প্লাস a cos c ডিভাইডেড বাই ca, this equal to 2 cos of b divided by b। তাহলে বা এটার নিচে এটা লিখবো, এটার নিচে এটা লিখবো, এটার নিচে যেটা লিখি c c কাটা যাবে, থাকবে হচ্ছে cos a বাই a প্লাস cos c বাই c, this equal to 2 cos of b by b, বা cos a divided by a মানে কি k sin a, c মানে কি k sin c, তাহলে cos c divided by k sin c, this equal to 2 cos b divided by k sin b। ক্লিয়ার? k k k কমন নিয়ে কাটা যায়, তাহলে এটা মানে কি cot b। তাহলে অতএব আমরা লিখতে পারি 2 cot b ইকুয়াল টু cot a প্লাস cot c। এই দেখো 2 cot b ইকুয়াল টু cot a প্লাস cot c আসার অর্থই হচ্ছে cot a cot b এবং cot c সমান্তর শ্রেণীভুক্ত।
তাহলে অতএব cot A cot B এবং cot C সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে এই প্রবলেমগুলো এভাবে তোমাকে চিন্তা করতে হবে যে যেটা সমান্তর শ্রেণীভুক্ত সেইটার ক্ষেত্রে 2 ইন্টু মিডল টার্ম ইকুয়াল টু ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যোগফলের সমান নিয়ে আসতে হবে। ক্লিয়ার? এবার দেখো, মনে করো এরকম একটা প্রবলেম দিলাম যে একটা ত্রিভুজের কোণগুলোর অনুপাত, অর্থাৎ A:B:C এটা ইকুয়াল টু 1:2:3 সে এইটা। তাহলে তোমার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত কি হবে? A:B:C এটা ইকুয়াল টু হোয়াট? তো প্রথম কাজ হচ্ছে যে A কোণ, B কোণ এবং C কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। তাহলে বলো তো A প্লাস B প্লাস C কোণ এটা ইকুয়াল টু তোমরা জানো 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির 6 ভাগের 1:2:3 মানে কি? টোটাল 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ হচ্ছে A, 2 ভাগ হচ্ছে B, 3 ভাগ হচ্ছে C। তাহলে আমি যদি বলি যে তাহলে A কোণ ইকুয়াল টু হবে 180/6 ইন্টু 1, দ্যাট মিনস 30 ডিগ্রি। B কোণ ইকুয়াল টু কি হবে? 180 ডিগ্রি বাই 6 ইন্টু 2, দ্যাট মিনস 60 ডিগ্রি। C কোণ ইকুয়াল টু তাহলে কত হবে? 90 ডিগ্রি। এটা বের করার কোনো প্রয়োজনই নেই, রাইট? তোমার বের করতে হবে A:B:C। তুমি জানো A বাই সাইন A ইকুয়াল টু B বাই সাইন B ইকুয়াল টু C বাই সাইন C, বা A ডিভাইডেড বাই সাইন A মানে কত? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু B বাই সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু C বাই সাইন 90 ডিগ্রি। তাহলে A ডিভাইডেড বাই হাফ ইকুয়াল টু B ডিভাইডেড বাই √3/2 ইকুয়াল টু C ডিভাইডেড বাই 1। তাহলে এদের অনুপাত বের করতে হবে তোমাকে। এদের অনুপাত বের করতে চাইলে কি করতে হবে? অতএব A:B:C ইকুয়াল টু হাফ √3/2:1। কিন্তু ভগ্নাংশ তো অনুপাত তো ভগ্নাংশে রাখা যাবে না, তাহলে এদের লসাগু দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে দ্যাট মিনস 1:√3:2, বাহুগুলোর অনুপাত হবে 1:√3:2। ক্লিয়ার? এগুলো কিন্তু ত্রিভুজের সমাধানও বলি আমরা, যে বাহুগুলোর অনুপাত। যেমন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি যে ABC সমান্তর শ্রেণীভুক্ত, ABC সমান্তর শ্রেণীভুক্ত এবং B:C ইকুয়াল টু √3:2। এইটা হলে A কোণ ইকুয়াল টু হোয়াট? এক্ষেত্রে আমরা কি করব? তাহলে ABC সমান্তর শ্রেণীভুক্ত, দ্যাট মিনস ABC এর মধ্যে একটা সাধারণ অন্তর বিদ্যমান। আমি এটা এভাবেও শেখাই, এগুলো আমি বহু পদ্ধতিতে যেমন শেখাইতাম যে যদি মূলগুলো সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে আমরা মূলগুলো কি ধরতাম? আলফা মাইনাস বিটা, তারপরে একটা ধরতাম হচ্ছে বিটা, আর একটা ধরতাম আলফা প্লাস বিটা, সাধারণ অন্তর সমান। ওকে, আমি যদি এখানে এইভাবে ধরি যে একটা কোণ হচ্ছে তোমার বি কোণটা আছে থিটা, তাহলে এই কোণটা আমি ধরলাম, এ কোণটা ধরলাম হচ্ছে থিটা মাইনাস ডি, সাধারণ অন্তর ডি, যে এইটা থেকে এটা বিয়োগ করে দেখো ডি হবে। আবার সি কোণটা তাহলে কি হবে? থিটা প্লাস ডি। দেখো এই তিনটার কিন্তু সাধারণ অন্তর সমান, এটা থেকে এটা বিয়োগ করে দেখো ডি হবে, এইটা থেকে এটা বিয়োগ করে দেখো ডি হবে, সাধারণ অন্তর সমান। এখন আসি এই তিনটা জিনিস যদি আমরা যোগ করে দিই, তার মানে এ কোণ এইটা, বি কোণ এইটা, সি কোণ এইটা, তাহলে থিটা মাইনাস ডি প্লাস থিটা প্লাস ডি, এটা একটা 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে ডি ডি কাটে, তাহলে 3 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। থিটা মানে কি? বি, অতএব বি কোণ তুমি পাইলা হচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো B:C ইকুয়াল টু দেওয়া আছে কত? √3:2। তাহলে এগেইন কি দেওয়া আছে? B/C ইকুয়াল টু √3/2 বা B ডিভাইডেড বাই √3, এভাবে আমি করি, দিস ইকুয়াল টু C ডিভাইডেড বাই 2। এর অর্থ হচ্ছে B মানে কি? B মানে আমরা জানি K sin B ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু K sin C ডিভাইডেড বাই 2, কারণ আমরা জানি A বাই sin A ইকুয়াল টু B বাই sin B ইকুয়াল টু C বাই sin C ইকুয়াল টু K। তাহলে K কে কাটেন। এবার বলো B কোণের মান 60 ডিগ্রি তুমি জানো, sin 60 ডিগ্রির মান √3/2, দ্যাট মিন্স sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই √3 ইকুয়াল টু sin C ডিভাইডেড বাই 2।
এখান থেকে আমি সি কোণ পাবো। লক্ষ্য করো sin 60 ডিগ্রি মানে √3/2, √3/2 ডিভাইডেড বাই √3 দিস ইকুয়াল টু sin c ডিভাইডেড বাই 2। √3 কাটে, তাহলে আমার আসে sin c ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হাফ। অতএব sin c ইকুয়াল টু কত 1, অতএব c ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে c এর মান আসলো 90 ডিগ্রি, b এর মান আসলো 60 ডিগ্রি। যদি তাই হয় তাহলে আমার a এর মান কত আসবে? তাহলে অতএব a ইকুয়াল টু আসবে 90 60 30 150 আর a ইকুয়াল টু আসবে 30 ডিগ্রি। ক্লিয়ার? এটা অ্যানসার। ওকে, এখানে একটা মহাবড় ছোট্ট একটা ভুল আছে, সেটা হচ্ছে b/c ইকুয়াল টু √3/√2 ছিল, রাইট? এখানে আমরা দিয়েছি √3/2, তাহলে প্রশ্নটা পরিবর্তন করে নিই, এত আর কাটাকাটি করতে হবে না, রাইট? আমি দিলাম যে b/c ইকুয়াল টু √3/√2, সমস্যা তো নেই। তাহলে √3/2 হলে আমার a এর মান 30 ডিগ্রি, তাহলে আর কোনো ভুল থাকছে না, রাইট? আর যদি তুমি এটা দিয়েই করো যে √2 আছে, আমি √2 দিয়েই করব ভাই, আপনি প্রশ্ন প্রথমে যা লিখেছিলেন সেটা দিয়ে অ্যানসার করে দেন, রাইট? ওকে, তাহলে এখানে তুমি কি করবা? এখানে √2 দিবা, এখানে √2 দিবা, ওকে, এখানে তুমি √2 দিবা, এখানে তুমি √2 দিবা, তাহলে এখানে তুমি দিবা √2। তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা ইকুয়াল টু হবে sin c বাই √2, sin c বাই √2 এটা হবে। তাহলে sin c ইকুয়াল টু কত হবে? √2/2, দ্যাট মিন্স 1/√2, দ্যাট মিন্স c ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। c ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, b ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তাহলে b প্লাস c ইকুয়াল টু হবে 105 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু তখন কি হবে? অতএব a ইকুয়াল টু হবে 75 ডিগ্রি। তাহলে দুটো অঙ্ক করা হয়ে গেল, যে √3/√2 হলে a ইকুয়াল টু 75 ডিগ্রি, √3/2 হলে a ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? এবার একটা প্রবলেম করি, যে a/b/c এটা ইকুয়াল টু 3/4/5 হলে দেখাও যে a প্লাস √2c ইকুয়াল টু 2b। এই প্রমাণটা আমরা করতে চাই, কোনগুলো দেওয়া আছে এগুলো বের করতে হবে। তাহলে আমার এখানে দেওয়া আছে a/3 ইকুয়াল টু b বাই, বা তুমি একবারে বের করো, একবারে বের করি। a কোণ ইকুয়াল টু কি হবে? মোট কোণ আমরা জানি 180 ডিভাইডেড বাই মোট অনুপাত হচ্ছে 4 5 9 3 12 ইনটু 3 দিস ইকুয়াল টু, তাহলে 180 কে 12 দ্বারা ভাগ করলে কত হবে? তোমার হচ্ছে 12 কে 12 থাকে 6 60 4 15 60 5 12 60 মানে 15 3 15 45, a ইকুয়াল টু 45 ডিগ্রি। দ্যাট মিন্স এটা কাটলে হয় 15 3 15 45। তাহলে b ইকুয়াল টু কত হবে? 180 ডিভাইডেড বাই 12 ইনটু 4 দিস ইকুয়াল টু 4 15 60 ডিগ্রি। c কোণ ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি ডিভাইডেড বাই 12 ইনটু 5 5 15 75 ডিগ্রি। তাহলে a b এবং c কোণের মান আমাদের হয়ে গেল। তাহলে a প্লাস √2c ইকুয়াল টু 2b, এখানে হবে আসলে 2√2b ইকুয়াল টু 2c, রাইট? এবার আসুন প্রমাণ করি আমরা। নাও a প্লাস √2b ডিভাইডেড বাই c, এটার মান আমরা বের করব, অথবা 2c। এটার মান যদি আমি 1 দেখাতে পারি, যে a প্লাস √2b ডিভাইডেড বাই 2c এটা ইকুয়াল টু যদি 1 দেখাতে পারি, তাহলে আমরা লিখতে পারবো a প্লাস √2b ইকুয়াল টু 2c। তাহলে মান বসাই, তাহলে দিস ইকুয়াল টু আমরা জানি a মানে কি k sin a প্লাস √2 ইনটু k sin b ডিভাইডেড বাই 2 ইনটু k sin c। k কমন নিয়ে কাটা দেওয়া যায়। sin a মানে কত? a মানে 45 ডিগ্রি, তাহলে sin 45 ডিগ্রি প্লাস √2 ইনটু sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইনটু sin 75 ডিগ্রি। c এর মান হচ্ছে 75 ডিগ্রি। তো সো দিস ইকুয়াল টু sin 45 ডিগ্রি মান কত? 1/√2 প্লাস √2 ইনটু sin 60 ডিগ্রি মান √3/2 ডিভাইড বাই 2 ইনটু sin 75 ডিগ্রি। sin 75 কে আমরা লিখতে পারি sin of 45 প্লাস 30 ডিগ্রি। তো এটার মানে একবার এভাবে লেখা যায় sin a cos b প্লাস cos a sin b, রাইট? দিস ইকুয়াল টু, এখানে √2 লেখা যায় কাটাকাটি করে, তাহলে √3 প্লাস 1 ডিভাইড বাই √2 লসাগু করলাম একবারে, ডিভাইডেড বাই 2 ইনটু, এবার বলো এখানে লেখা যায় কি 1/√2 ইনটু cos 30 ডিগ্রি মান √3/2
প্লাস 1/√2 ইন্টু sin 30 মান 1/2। এবারে দিস ইকুয়াল টু উপরে থাকছে √3 প্লাস 1/2 ডিভাইড বাই 2 ইন্টু লসাগু করলে 2√2, তাহলে থাকে লবে √3 প্লাস 1, √3 প্লাস 1, এই 2 কাটে, উপরে যা নিচেও তাই, উপর নিচে কাটে, দিস ইকুয়াল টু 1। তাহলে অতএব আমরা পেলাম a প্লাস √2b ডিভাইড বাই 2c ইকুয়াল টু 1। তাহলে অতএব লিখতে পারি a প্লাস √2b ইকুয়াল টু 2c। ক্লিয়ার? প্রমাণিত। আরেকটা প্রবলেম দেখো, b প্লাস c ডিভাইড বাই 11 ইকুয়াল টু c প্লাস a ডিভাইড বাই 12 ইকুয়াল টু a প্লাস b ডিভাইড বাই 13। এইটা হলে তোমাকে বের করতে বলা হচ্ছে cos a is to cos b is to cos c, এইটা ইকুয়াল টু পার্ট। তো আমি তোমাদেরকে বললাম আমার দেওয়া আছে যে b প্লাস c ডিভাইড বাই 11 ইকুয়াল টু c প্লাস a বাই 12 ইকুয়াল টু a প্লাস b বাই 13। দিস ইকুয়াল টু আমি ধরলাম যে এই সবকটা হরের লবের যোগফল। তোমরা দেখো অনুপাত সমানুপাত ক্লাস 9-10 এ পড়েছো, a বাই b ইকুয়াল টু b বাই c বা c বাই d, যেটাই বলো না কেন, c বাই d হলে এটাকে একটু লেখা যায় a প্লাস c ডিভাইড বাই b প্লাস d। অথবা এইভাবে চিন্তা করো 1/2 ইকুয়াল টু 3/6। দেখো এখানে হাফ, এখানে হাফ, দিস ইকুয়াল টু এর যোগফল 1 প্লাস 3 দ্যাট মিন্স 4, 2 প্লাস 6 মানে 8। দেখো এই 4 এবং 8 এর ভাগফল কিন্তু হাফই হয়। তার মানে যদি কতগুলো অনুপাত সমান থাকে তাদের লবের যোগফল এখানে আসছে যে 2 ইনটু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 12 13 25 25 আর 11 36, তার মানে এখানে আসবে 18। দিস ইকুয়াল টু ধরে নিলাম k। তাহলে দেখো কি কি ঘটনা ঘটানো যায়, a প্লাস b প্লাস c ইকুয়াল টু আসলে 18k। তারপরে b প্লাস c ইকুয়াল টু লেখা যায় তোমার 11k, c প্লাস a ইকুয়াল টু লেখা যায় 12k, a প্লাস b ইকুয়াল টু লেখা যায় 13k। এখন আমার দরকার a, অতএব a ইকুয়াল টু বলো a ইকুয়াল টু কি হবে, b প্লাস c টা বাদ যাবে, b প্লাস c মানে 11k, 18k থেকে 11k বাদ দিলে 7k। তাহলে b ইকুয়াল টু কত, b মানে হচ্ছে c প্লাস a বাদ যাবে, c প্লাস a বাদ যাবে, 12k বাদ দিলে 6k। এবার c ইকুয়াল টু কত, c মানে a প্লাস b বাদ যাবে, a প্লাস b মানে 13k, 18k থেকে 13k বাদ দিলে 5k। তার মানে তুমি a b এবং c এর মান পেয়ে গেছো। ক্লিয়ার? a b c যদি পাও, এখন আমার বিশ্বাস এখন cos a সূত্র তোমরা জানো, b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই টুয়াইস bc। দিস ইকুয়াল টু b মানে কত 6k 36k স্কয়ার প্লাস c মানে কত 5k 25k স্কয়ার মাইনাস a মানে কত 7k দ্যাট মিন্স 49k স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 6k ইনটু c মানে 5k। k স্কয়ার কাটা যাবে 36 25 61, 61 থেকে 49 বাদ দিলে হবে 12 ডিভাইডেড বাই এখানে 12 ইনটু 5, আর এখানে 12 ইনটু 5 কাটাকাটি করব তো 1/5। ক্লিয়ার? তাহলে cos a এর মান আসলো 1/5। অনুরূপভাবে তোমরা cos b বের করবা, অনুরূপভাবে cos c বের করবা। cos b ইকুয়াল টু কি c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ca, এবং cos c ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ab। এটা তোমরা বাসায় করে নেবা। c এর মান তুমি জানো, b এর মান জানো, a এর মানও জানো, মানটা বসিয়ে cos b এর মান পাবা, অনুরূপভাবে cos c এর মান পাবা, দি cos a = cos b = cos c ইকুয়াল টু চলে আসবে। ক্লিয়ার? এবারে আমরা আরেকটা প্রবলেম করব, যে বিভিন্ন কোণের মান বের করার সংক্রান্ত কিছু প্রবলেম আছে দেখব তোমাদের। এই প্রবলেমটা প্রচুর এসেছে পরীক্ষায়, এমসিকিউ রিটেন দুটাতেই, যে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু 2c স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলে c কোণ ইকুয়াল টু হোয়াট, এটা প্রচুর পরীক্ষায় আসে। তাহলে c কোণের মান বের করতে হলে cos c এর সূত্র নিয়ে আসতে হবে তোমাকে। cos c মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই আকৃতির জিনিস নিয়ে আসতে হবে, রাইট? তাহলে এটাকে আমরা চেষ্টা করি, আমরা এটা দেওয়া আছে, রাইট? তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস c স্কয়ারের উপর স্কয়ার দিলাম সঙ্গত কারণে। দেখো a স্কয়ারের উপর স্কয়ার, b স্কয়ারের উপর স্কয়ার, এভাবে দিলাম a স্কয়ারের উপর স্কয়ার, b স্কয়ারের উপর স্কয়ার, দ্যাট মিন্স a⁴ b⁴, এখানে কিন্তু c⁴ আছে। আমি কি জন্য এটা দিলাম? কারণ আমি cos c এর সূত্র নেব। cos c এর সূত্রে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। দিস ইকুয়াল টু তাহলে এখানে থাকছে 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2b স্কয়ার c স্কয়ার, গুণ করে নিলাম।
এবার বলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার minus 2 into ab, that means a square b square, minus 2 into bc, minus minus plus 2 into b square c square, minus minus plus 2c square a square. This equal to 2c square a square plus 2b square c square. cut. তো থাকছে তোমার a square plus b square minus c square equal to 2a square b square. কিন্তু আমরা জানি যে cos c এর সূত্র নিয়ে আসতে গেলে এর নিচে কিন্তু 2ab নিয়ে আসতে হবে, রাইট? আমরা একটা কাজ করে নিয়ে আগে বর্গমূল করে নিই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস √2ab। উভয় পক্ষকে 2ab দ্বারা ভাগ করে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই টুয়াইস ab ইকুয়াল টু প্লাস মাইনাস 2 দ্বারা ভাগ করে 1/√2। এটা মানে কি cos c, তাহলে cos c ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। তাহলে একবার প্লাস চিহ্ন নাও, একবার মাইনাস চিহ্ন নাও, c ইকুয়াল টু আসবে 45 ডিগ্রি আর এটা আসবে 135 ডিগ্রি। তাহলে আমাদের ত্রিভুজের গুণাবলীর প্রবলেম শেষ। এবার দেখো যে একটা প্রবলেম লিখি যে ABC ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব P1, P2 ও P3 হলে দুইটা মান বের করব। একটা হচ্ছে P1 to the power minus 1 plus P2 to the power minus 1 plus P3 to the power minus 1 equal to what? আর একটা হচ্ছে 2 নম্বর প্রবলেম P1 to the power minus 2 plus P2 to the power minus 2 plus P3 to the power minus 2 equal to what? এবং এই মানগুলো নিব আমি হচ্ছে ত্রিভুজের বাহু এবং ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করব। যেমন এই হচ্ছে ABC একটি ত্রিভুজ। আমরা জানি a কোণের বিপরীত বাহু স্মল a, স্মল b কোণের বিপরীত বাহু স্মল b এবং c কোণের বিপরীত বাহু স্মল c। আমার এখানে যেটা দেওয়া আছে যে ABC বিন্দু তিনটি হতে বাহুগুলোর উপর লম্ব দূরত্ব P1, P2 এবং P3। তাহলে এখান থেকে এর উপর একটা লম্ব টানি, এখান থেকে এর উপর একটা লম্ব টানি এবং এখান থেকে এর উপর একটা লম্ব টানি। ওকে, এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে তোমার হচ্ছে P1, এটার দৈর্ঘ্য দেওয়া আছে P2, এটার দৈর্ঘ্য দেওয়া আছে P3। তাহলে তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি কত a। এটার ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আমি এই লম্ব নিয়ে কাজ করছি, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। অতএব P1 ইকুয়াল টু 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই a। তার মানে P1 এর পরিচয় আসতেছে P1 ইকুয়াল টু 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইডেড বাই a। এর অর্থ হচ্ছে এই বিন্দু থেকে যে বাহুর উপর লম্ব টানেছি সেই বাহুর দৈর্ঘ্য। অনুরূপভাবে P2 ইকুয়াল টু কত আসবে? P2 ইকুয়াল টু গোটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, দ্যাট মিন্স 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই যে বাহুর উপর লম্ব টানেছি। কোন বাহুর উপর লম্ব টানেছি? এই বাহুর উপর। বাহুর দৈর্ঘ্য কত? b, দিস ইজ b। P3 ইকুয়াল টু তাহলে কত হবে? 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইডেড বাই কত? c, দিস ইজ c। এটা মেকানিক্সেও কাজ করে। একটা অঙ্ক ছিল তোমাদের ABC ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব টানা হয়েছে এবং বাহুগুলো বরাবর PQR মানে তিনটি বল ক্রিয়াশীল ছিল, ওই ক্ষেত্রে লম্ব দূরত্বগুলো কাজ করে। এখন আমার দরকার P to the power minus 1, P2 to the power minus 1, P3 to the power minus 1 equal to what? তাহলে অতএব 1/P1 plus 1/P2 plus 1/P3। 1/P1 মানে হচ্ছে এটা, 1/P2 মানে হচ্ছে এটা, 1/P3 মানে এইটা। তাহলে দিস ইকুয়াল টু a divided by 2 ত্রিভুজ ক্ষেত্র plus b divided by 2 ত্রিভুজ ক্ষেত্র, this plus c divided by 2 ত্রিভুজ ক্ষেত্র, this equal to 2 ত্রিভুজ ক্ষেত্র into a plus b plus c, this equal to what is this? This is 2s divided by 2 ত্রিভুজ ক্ষেত্র। পরিসীমা 2 কাটে, this equal to s by ত্রিভুজ ক্ষেত্র। তাহলে আমরা পাইলাম P to the power minus 1, P1 to the power minus 1 plus P2 to the power minus 1 plus P3 to the power minus 1 equal to S divided by ত্রিভুজ ক্ষেত্র। তোমাদের আরো একটা জিনিস জানা আছে, আমি একটু আগে এটা করাইছি, অন্তঃব্যাসার্ধ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। অন্তঃব্যাসার্ধ এবং ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে একটা সম্পর্ক আমি লিখাইছিলাম, ডেল্টা ইকুয়াল টু আর এস। দ্যাট মিন্স আমি যদি এখানে মান বসিয়ে দিই, অতএব
এভাবে লিখি 1/p1 প্লাস 1/p2 প্লাস 1/p3 দিস ইকুয়াল টু s ডিভাইডেড বাই r s। অতএব 1/p1 প্লাস 1/p2 প্লাস 1/p3 ইকুয়াল টু 1/r। তোমার প্রমাণটা এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে যে 1/p1 প্লাস 1/p2 প্লাস 1/p3 ইকুয়াল টু 1/r। ক্লিয়ার? দ্যাট মিনস অন্তঃব্যাসার্ধ এবং প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে বাহুগুলোর উপর লম্ব দূরত্বের বিপরীত অনুপাতগুলোর যোগফলের সম্পর্ক। এবারে বাসায় এটা তোমরা নিজেরা করবা। এখানে আরেকটা সুন্দর কথা আসতে পারে তোমাদের, ওই যে দেখবা ত্রিকোণমিতির অঙ্কে কিছু কিছু প্রবলেম আছে, ওটা বসে একটু আগে আমি তোমাদের সলভ করাইছি যে a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে cot a cot b এবং cot c হবে সমান্তর শ্রেণীভুক্ত, এরকম প্রমাণ ব্যাপার স্যাপার আছে। তো এখানেও যেমন এখানে আরেকটা ঘটনা ঘটে যে আমি যদি বলতাম যে এই শর্ত তিনটা দিই যে এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্ব p1 p2 এবং p3 এরা যদি সমান্তর শ্রেণীভুক্ত হয় তাহলে 1/a 1/b এবং 1/c এরা হবে সমান্তর শ্রেণীভুক্ত। অথবা আমি প্রশ্নটা লিখি, তো প্রশ্নটা হচ্ছে যে এটা হলে এবং p1 p2 এবং p3 সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমান্তর শ্রেণীভুক্ত হলে আমি তোমাকে প্রমাণ করতে বললাম এরকম যে দেখাও যে 1/a 1/b এবং 1/c এরা হবে সমান্তর শ্রেণীভুক্ত। সমান্তর শ্রেণী মানে দেখেছো কাহিনী, বয়সের দোষ আর কি, মাথার চুল পাকে গেছে। আসলে এটা আসলে কি হবে, এটা আসলে এখানে আসবে, যাই হোক না, একটু ভালো করে লিখি শ্রেণীভুক্ত। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সমান্তর শ্রেণীভুক্ত। অথবা এটা হতে পারে 1/sin a 1/sin b 1/sin c এরাও হবে সমান্তর শ্রেণীভুক্ত। এটা মানে আসলে এটা। ক্লিয়ার? তো এটা আমরা কিভাবে করব? একটু আগে আমরা দেখেছিলাম যে p1 ইকুয়াল টু এসেছিল 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই a, p2 ইকুয়াল টু এসেছিল 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই b, p3 ইকুয়াল টু এসেছিল 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই c। আমি তোমাদেরকে বলেছি যে p1 p2 এবং p3 সমান্তর শ্রেণীভুক্ত থাকবে। এর অর্থ হচ্ছে p1 মাইনাস p2 ইকুয়াল টু হবে p2 মাইনাস p3। প্রথম দুটো পদের অন্তর পরবর্তী দুটো পদের অন্তরের সমান হবে। তাহলে আমাকে এই তিনটা জিনিস আবার সমান্তর শ্রেণীভুক্ত দেখাইতে হবে। এর অর্থ হচ্ছে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/b মাইনাস 1/c দেখাতে হবে। তো এখন মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে তো অ্যান্সার কমপ্লিট। দ্যাট মিনস 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই a মাইনাস 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই b ইকুয়াল টু 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই b মাইনাস 2 ত্রিভুজ ক্ষেত্র ডিভাইড বাই c। 2 ত্রিভুজ ক্ষেত্র সবকটা পক্ষ থেকে ওই পক্ষ থেকে কেটে যায়, থাকে 1/a মাইনাস 1/b ইকুয়াল টু 1/b মাইনাস 1/c। অতএব আমরা সিদ্ধান্ত নিতে পারি 1/a 1/b 1/c সমান্তর শ্রেণীভুক্ত, সমান্তর শ্রেণীভুক্ত। ক্লিয়ার? অথবা আমি এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে আমি তোমাদেরকে বহুপদী চ্যাপ্টারে শেখাইছিলাম একটা প্রবলেম, সেটা হচ্ছে a b c হারমোনিক প্রগমনে থাকে। 1/a 1/b আর 1/c সমান্তর শ্রেণীভুক্ত থাকা মানেই হচ্ছে a b c হারমোনিক প্রগমনে থাকা, হারমোনিক প্রগমনে থাকা। হারমোনিক মানে a b c হারমোনিক থাকবে মানে এদের বিপরীত অনুপাতের পরপর দুটো পদের বিপরীত অনুপাতের বিয়োগফল দুটো সমান হবে। দ্যাট মিনস a এর বিপরীত 1/a, b এর বিপরীত 1/b, c এর বিপরীত 1/c। অর্থাৎ a b c যদি হারমোনিক প্রগমনে থাকে এর অর্থ হচ্ছে 1/a 1/b এবং 1/c থাকবে সমান্তর শ্রেণীভুক্ত। ক্লিয়ার?